চল রাস্তায় সাজে ট্রাম লাইন আর কবিতায় শুয়ে কাপলেট। আহা উত্তাপ কত সুন্দর, তুই থার্মোমিটারে মাপলে। হেয়া টুপটাপ জিয়া নষ্টাল, মিঠে কুয়াশায় ভেজা আস্তিন। আমি ভুলে যাই কাকে চাইতাম, আর তুই কাকে ভালোবাসতিস। চল রাস্তায় সাজে ট্রাম লাইন। আজ 7 বছর পর দেশে ফিরছে ইভান। ফ্লাইটে বসে আছে, হাতে একটা পুরনো খাম। খামটা খুলে খামের ভেতর থেকে একটা পেপার হাতে নিল ইভান। পেপারটার উপরে বড় বড় অক্ষরে লেখা ডিভোর্স। পেপারটার এক কোণে জ্বলজ্বল করছে একটা মেয়ের স্বাক্ষর। ইভান এক দৃষ্টিতে কতক্ষণ স্বাক্ষরটার দিকে তাকিয়ে চোখ বন্ধ করে নিল। আমি আসছি আমি। কেন তুমি আমার সাথে এমনটা করলে? জবাব তোমাকে দিতেই হবে। বি রেডি প্রেয়সী, বি রেডি। সম্পূর্ণ নাম মাসুদ আল ইভান, বয়স 25, দেখতে বেশ সুদর্শন, লম্বা 6 ফুট, ফর্সা, মিডিয়াম বডি, হাজারো মেয়েদের ক্রাশ। কিন্তু রাগটা নাকের ডগায়। সব সময় যেন তার মেজাজ বিগড়ে থাকে। কারোর সাথে কথা বলে না, মেয়ে তো দূরের কথা, তেমন কোনো ছেলেদের সাথেও মেশে না। হাতে গোনা কয়েকজনের সাথে কথা বলে, তাও ছেলে। প্রয়োজনের অতিরিক্ত কথা বলে না, সব সময় অন্যদের থেকে নিজেকে গুটিয়ে রাখে। অবশ্য এই সব কিছুর পেছনে একটা কারণ আছে, সেটা গল্পের মধ্যে আস্তে আস্তে জানতে পারবেন। বাড়িতে ফিরে নিজের প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে 1 ঘন্টার মধ্যে বেরিয়ে গেল ইভান। কোথায় যাচ্ছিস বাবা? এতদিন পর বাড়িতে ফিরে এখনই কোথায় যাচ্ছিস? বিদেশে থাকতেও একটা দিন ফোনেও আমাদের কারো সাথে কথা পর্যন্ত বলিসনি। তুই এখনো আমাদের উপর রেগে আছিস? আমি এখানে থাকতে আসিনি মিসেস চৌধুরী। আর রাগ অভিমান আপন মানুষদের উপরে আসে, আর আমার আপন বলতে কেউ নেই যে তাদের উপর রাগ করব। এসব কি বলছিস বাবা? বিদেশে তোমাকে পড়াশোনা করতে পাঠিয়েছিলাম বেয়াদব হতে। তুমি কি ভুলে গেছো মায়ের সাথে কিভাবে কথা বলতে হয়? আর এসেই কোথায় যাচ্ছ তুমি? আপনার স্বামীকে বলে দিন মিসেস চৌধুরী, উনি যেন আমার জীবনে কোনো নাক না গলান। এমনিতে উনি আমার জন্য যা যা করেছেন তার জন্য আমি ওনার কাছে কৃতজ্ঞ। উনি আজ পর্যন্ত আমার পেছনে যত টাকা খরচ করেছেন সব ফেরত দিয়ে দেব, টেনশন করতে বারণ করুন বলে বাড়ি থেকে বেরিয়ে গেল। দেখলে তোমার ছেলের ব্যবহার দেখলে? আমার ছেলেটা কখনোই এমন ছিল না। আমার ছেলের এমন হওয়ার পেছনে তুমি দায়ী, শুধু তুমি। চল রাস্তায় সাজে ট্রাম লাইন আর কবিতায় শুয়ে কাপলেট। আহা উত্তাপ কত সুন্দর, তুই থার্মোমিটারে মাপলে। হেয়া টুপটাপ জিয়া নষ্টাল, মিঠে কুয়াশায় ভেজা আস্তিন। আমি ভুলে যাই কাকে চাইতাম, আর তুই কাকে ভালোবাসতিস। চল রাস্তায় সাজে ট্রাম লাইন। বারান্দায় দাঁড়িয়ে গুনগুন করে গান গাইছিল কথা। ওর এত সুন্দর গানের মধ্যে কর্কশ গলায় বেজে উঠল ওর বজ্জাত ফোনটা। গান থামিয়ে ফোনটা হাতে নিয়েই বিরক্ত হয়ে তাকালো ফোনের স্ক্রিনের দিকে। ফোনের স্ক্রিনে বড় বড় অক্ষরে লেখা চুন্নি। রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে একটা মেয়ে বলে উঠল, কি রে, কই তুই? এই তো বাসায়। রাফিয়া কথার বেস্ট ফ্রেন্ড, ওই চুন্নিটাই। এখনো বাসায় মানে? ভার্সিটিতে আসবি কখন? তাড়াতাড়ি আয়, আমি সে কখন থেকে বসে আছি। আর আজকের ডেটটা মনে আছে তো? হ্যাঁ, মনে থাকবে না আবার? এই নিয়ে কালকে রাত থেকে 10 বার আমাকে আমার ডেয়ারটার কথা মনে করিয়ে দিয়েছিস। শোন না, কি? ওই ডেয়ারটা কি মানতেই হবে? অন্য কোনো খেয়াল দে না। না, এটাই মানতে হবে। তাড়াতাড়ি করে ভার্সিটিতে চলে আয়। কথার সম্পূর্ণ নাম তাজকিয়াতুন কথা। অনার্স 3য় বর্ষে পড়াশোনা করে। কথা আর রাফিয়া একই ক্লাসে পড়ে। কথা দেখতে শুনতেও ভালো, ওর গায়ের রংটাও একটু আলাদা, যাকে বলে হলদে ফর্সা। লম্বা 5 ফুট 1 ইঞ্চি। পড়াশোনায় খুব ভালো, ক্লাস টপার। ছেলেদের সাথে মেশে না, ওর কোনো ছেলে বন্ধু নেই। পরিবার থেকে ওর সাথে ছেলের কথা বলাটা অ্যালাউ করে না। যথেষ্ট নম্রভদ্র একটা মেয়ে।
বড্ড চুপচাপ থাকে সব সময়, নিজেকে সবকিছু থেকে সবসময় গুটিয়ে রাখে। এই পৃথিবীতে শুধুমাত্র রাফিয়ার সাথেই একটু প্রাণ খুলে কথা বলে। কথার বড় একটা ভাই আছে, নাম কবির। ভার্সিটির গেট থেকে গুটি গুটি পায়ে হেঁটে ভিতরে যাচ্ছে কথা। লজ্জায় ওর মাথা নুইয়ে আসছে। অনার্সে পড়ুয়া মেয়ে কিনা বাচ্চাদের মতো মাথার দুপাশে দুইটা বেনুনি করে ফ্রক পরে ভার্সিটিতে এসেছে। এটাই ওর ডেয়ার ছিল যে ওকে স্কুল পড়ুয়া মেয়েদের মতো সেজে ভার্সিটিতে আসতে হবে। যদিও মুখে একটা মাস্ক পরেছে যাতে কেউ চিনতে না পারে, তবুও কেমন যেন লজ্জা লাগছে। এর জন্যই এইসব ফালতু গেমস কথা কখনো খেলে না। কিন্তু সেদিন রাফিয়া এক প্রকার জিদ ধরেছিল ওকে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলতেই হবে। শেষ পর্যন্ত রাফিয়ার জেদের কাছে হার মেনেও এই খেলাটাই অংশ নিয়েছিল, আর তারই ফল এখন ভোগ করছে। কথাকে আসতে দেখে রাফিয়া দৌড়ে কথার কাছে গেল। এই পিচ্চি, ভার্সিটিতে কি করছো? তোমাদের স্কুল তো ওই পাশে। কথার রাগে কটমট করে রাফিয়ার দিকে তাকাতেই রাফিয়া চুপসে গেল। তোকে কিন্তু এই ড্রেসে খুব সুন্দর লাগছে, কিন্তু মাস্ক পরেছিস কেন? ডেয়ারটাতে কি মাস্ক পরার কথা বলা হয়েছিল নাকি? মাস্ক পরতে তো বারণও করা হয়নি। এটা হবে না কিন্তু, ডেয়ার তো ডেয়ারই। আমি তো ডেয়ারই পালন করেছি। তুই কি ডেয়ার দেওয়ার সময় বলেছিলি যে মাস্ক পরতে পারবো না? তোর সাথে কথা বলে কোনো লাভ নেই। এখন একটা লেটেস্ট নিউজ শোন। কি? আমাদের ডিপার্টমেন্টে একটা নতুন টিচার এসেছে। শুনেছি স্যারটা নাকি খুব হ্যান্ডসাম, সুন্দর। তুই তো খুব লুচু মহিলা। আমার ভাই না তোর ক্রাশ, এখন আবার তুই অন্য ছেলেদের কথা বলছিস? তোর ভাই বাদ, তোর ভাইয়ের হাতে থাপ্পড় খাওয়ার আর ইচ্ছে নেই আমার। অমন কেন রে তোর ভাই? তোর ভাইরা যেন একটা রাগী বোম, সব সময় যেন মাথায় আগুন নিয়ে ঘোরে। এই, একদম আমার ভাইকে নিয়ে বাজে কথা বলবি না। ভাইকে কিন্তু বলে দিব তুই ভাইয়ের সম্পর্কে এইসব বলেছিস। না না, আমার এত তাড়াতাড়ি মরার কোনো শখ নেই। আমি কিছু বলিনি, কিচ্ছু না। চল এখন ক্লাসে যাই, দেরি হয়ে যাচ্ছে। ক্লাসের একদম লাস্ট বেঞ্চে মাথা নিচু করে বসে আছে কথা, যাতে এই সাজে কারো চোখে না পড়ে। ওর পাশেই বসে আছে রাফিয়া। হঠাৎ ক্লাসে একজন সুদর্শন পুরুষ এসে ঢুকলো। ক্লাসের সব মেয়েরা হা করে পুরুষটির দিকে তাকিয়ে আছে। এমন ভাবে তাকিয়েছে যেন ওরা আগে কখনো এত সুন্দর পুরুষ মানুষ দেখেনি। কথা এখনো মাথা নিচু করেই বসে আছে। সবার ভালো লাগার সেই পুরুষ মানুষটি হঠাৎ বলে উঠল, হ্যালো স্টুডেন্টস, আই এম ইউর নিউ টিচার। মাই নেম ইজ মাসুদ আল ইভান। নামটা শুনেই তড়িৎ গতিতে মাথা তুলে তাকালো কথা। সামনের মানুষটিকে দেখে চোখ দুটো পানিতে ভরে উঠল। আজ 7 বছর পর অতীত ওর সামনে দাঁড়িয়ে আছে, যে অতীতকে পেছনে ফেলার জন্য ওর এত চেষ্টা। সামনের মানুষটাকে দেখেই ঘৃণায় ওর মনটা ফেটে পড়েছে। এই মানুষটার জন্যই ওকে হাজারো মিথ্যা অপবাদ মাথায় নিয়ে ওর শহর ছাড়তে হয়েছিল। এই মানুষটার জন্যই ওর বাবা মা একদিন অপমানিত হয়েছিল। আজ সেই লোকটা ওর সামনে। নিজের ভয়ঙ্কর অতীতকে সামনে দেখে বসে থাকতে পারছে না। নিজের ভয়ঙ্কর অতীতটা ওর চোখের সামনে ভেসে উঠছে, বুকটা ফেটে যাচ্ছে। এত বছর পর কেন এই মানুষটা আবার ওর সামনে এলো? কেন? তবে মানুষটা বদলে গেছে অনেক। শেষ যখন এই মানুষটাকে কথা দেখেছিল তখন কেবল একটু একটু দাড়ি গজিয়েছিল, আর এখন চাপ দাড়ি। আগে এত ফর্সা ছিল না, আগের থেকে অনেক ফর্সা হয়েছে। তখন বডিটাও এমন ছিল না, এখন জিম করা সুঠাম বডি। কথা বলতে বলতে ইভানের হঠাৎ চোখ আটকে যায় ক্লাসের একদম পেছনের বেঞ্চে বসা একটা মেয়ের দিকে। চোখ দুটো বড্ড চেনা চেনা লাগছে। মুখে মাস্ক থাকায় চোখ ছাড়া কিছু দেখা যাচ্ছে না। কোনো একদিন এমনই 2 বেনুনি করা এক স্কুল পড়ুয়া মেয়ের চোখে হারিয়ে গিয়েছিল ইভান। এই মেয়েটির চোখের দিকে তাকিয়ে আজ অতীতের সেই মধুর স্মৃতিগুলো ভেসে উঠছে ইভানের চোখের সামনে। হঠাৎ কিছু একটা ভেবে ইভানের মাথায় ধপ করে আগুন জ্বলে উঠল। ওর চোখ মুখ দেখেই মনে হচ্ছে ভীষণ রেগে গেছে ও, কিন্তু কি কারণে এত রেগে গেল সবারই অজানা। ইভান আস্তে আস্তে কথার বেঞ্চের কাছে গিয়ে দাঁড়ালো। ইভান কথার দিকে তাকিয়ে, স্ট্যান্ড আপ। কথা কাচুমুচু করে উঠে দাঁড়ালো। মাস্কটা টেনে মুখটা আর একটু ভালোভাবে ঢেকে নিল। যে করেই হোক
এই লোকটার কাছে ধরা পড়া যাবে না। যদিও ইভানের কথাকে চেনার কথা নয়, কারণ আজকের কথা 7 বছর আগের কথার মধ্যে অনেক তফাৎ, তবুও সাবধানের মার নেই। কোন ক্লাসে পড়ো তুমি? কথা উত্তর না দিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে ইভানের দিকে। শুধু কথা নয়, ক্লাসের সবাই অবাক হয়ে তাকিয়ে আছে ইভানের দিকে। সে কোন ক্লাসে পড়াতে এসেছে সে কি নিজেই জানে না? ইভান কথার কোনো উত্তর না পেয়ে আবার ধমক দিয়ে বলে উঠল, কোন ক্লাসে পড়ো তুমি? ইভানের ধমকে কথা সহ ক্লাস শুদ্ধ সবাই চমকে উঠল। এতক্ষণ যে মেয়েরা ইভানের উপর ক্রাশ খেয়েছে তারা নিজেরাই মনে মনে নিজেদের গালি দেওয়া শুরু করেছে। এটা স্যার নাকি কোনো জমদূত? কথাকে চুপ করে থাকতে দেখতে ইভানের মাথায় আরো আগুন ধরে গেল। স্পিক আপ! অনার্সে পড়া একটা মেয়ে হয়ে এইসব বাচ্চাদের মতো কি পোশাক পরে ক্লাসে এসেছো? তুমি কি এখনো বাচ্চা? ইভানের কথা শুনে এতক্ষণে সবাই বুঝতে পারলো ইভান কেন এতক্ষণ কথাকে ছাড়ছিল। কথা এখনো চুপচাপ বসে দাঁড়িয়ে আছে। হেই ইউ, কোনো ম্যানার্স নেই তোমার? চুপ করে দাঁড়িয়ে আছো কেন? কোনো টিচার কিছু জিজ্ঞেস করলে উত্তর দিতে হয়, জানো না? সমস্যা কি তোমার? আচ্ছা বেয়াদব মেয়ে তো তুমি। ইভান আরো কিছু বলতে যাবে, এর মধ্যে ক্লাসের ঘন্টা পড়ে গেল। ইভান ঘন্টার শব্দ শুনে 1 মিনিটও দাঁড়িয়ে না থেকে গটগট করে ক্লাস থেকে বেরিয়ে গেল। ইভান বেরিয়ে যেতে কথা যেন হাঁপ ছেড়ে বাঁচল। এতক্ষণ ওর নিঃশ্বাসটা যেন ওর গলার কাছে আটকে ছিল। ইভান বেরিয়ে যেতেই রাফিয়া, এই কথা, স্যার যা জিজ্ঞেস করেছিল তার উত্তর না দিয়ে চুপচাপ দাঁড়িয়েছিলি কেন? কথা কটমাট করে রাফিয়ার দিকে তাকিয়ে, এই সব হয়েছে তোর জন্য। তুই যদি আমাকে ওই ফালতু ডেয়ার না দিতি তাহলে আমাকে এত কথা শুনতেই হতো না। আর এই বদমাসটাও প্রথম দিন আসতে না আসতেই আমাকে ঝেড়ে দিল। এই তুই এত সুন্দর হ্যান্ডসাম একজন স্যারকে বদমাইশ বলছিস? কথা কটমাট করে রাফিয়ার দিকে তাকাতেই ও ভয়ে চুপসে গেল। কলেজ থেকে ফিরেই কথা কারোর সাথে কোনো কথা না বলে রুমে ঢুকে দরজা আটকে দিয়ে ব্যাগটা বিছানায় ছুঁড়ে মেরে ধপ করে ফ্লোরে বসে পড়ল। ওর মনের মধ্যে আজ ঝড় বয়ে যাচ্ছে। আজ এতদিন পর ওর অতীত ওর সামনে। ওর বুকের মধ্যে পুরনো ব্যথা নাড়া দিয়ে উঠছে। ওর চোখের সামনে ভেসে উঠছে সমাজের মানুষ কিভাবে ওর দিকে সেদিন আঙুল তুলেছিল, কিভাবে এই মানুষটার জন্য সমাজের মানুষ ওকে মিথ্যা অপবাদ দিয়ে তাড়িয়ে দিয়েছিল। বুকের মধ্যে খুব কষ্ট হচ্ছে। পুরনো কষ্টগুলো আবার ওকে ঘিরে ধরেছে আজ। কিন্তু না, ও আর আগের মতো নেই। ও এখন অনেক শক্ত। ও এখন নিজেকে সামলে নিতে জানে। ও আর কাঁদবে না। ওকে শক্ত হতেই হবে। থাকুক কি মানুষটা ওর চোখের সামনে, ওকে ভেঙে পড়লে চলবে না। আর বাবা মাকেও কিছু বলা যাবে না, তারা এমনিই সারাদিন ওকে নিয়ে চিন্তায় থাকে। তার উপর যদি আবার ইভানের ফিরে আসার খবর শুনতে পায় তাহলে তো হলোই, ওর কলেজে যাওয়াই বন্ধ করে দিবে। আর ওর ভাই যদি ইভানের কথা জানতে পারে তাহলে এবার একটা রক্তারক্তি কাণ্ড ঘটিয়ে ফেলবে। তার থেকে বিষয়টা নিজে হ্যান্ডেল করাই ভালো। পরের দিন কলেজ ক্যান্টিনে বই মুখে গুজে বসে আছে কথা, আর ওর পাশেই বকবক করেই চলছে রাফিয়া। এই একটা মেয়ে সারাক্ষণ নন স্টপ কথা বলতেই থাকে। এত কথা একটা মানুষ কিভাবে বলতে পারে? মাঝে মাঝে ভেবেই পায় না কথা। এর মধ্যে হঠাৎ ক্যান্টিন নিশ্চুপ হয়ে গেল। এতক্ষণ তো ক্যান্টিনে ভালোই কোলাহল ছিল, হঠাৎ তো নিশ্চুপ হয়ে গেল কেন? দেখতে বইটা মুখ থেকে সরাতেই দেখতে পেল ইভান ক্যান্টিনে ঢুকেছে। আর সব মেয়েরা কথা থামিয়ে ইভানের দিকে হা করে তাকিয়ে আছে। তাই এত নিশ্চুপ। কথা তাকিয়ে দেখলো এই রাফিয়াটাও হা করে ইভানের দিকে তাকিয়ে আছে। সবাই এমন ভাবে তাকিয়ে আছে যেন মনে হচ্ছে চোখ দিয়েই ইভানকে এখন এক একজন গেলে খেয়ে ফেলবে। ইভানকে দেখেই কথা বই দিয়ে মুখ ঢেকে ফেললো। ইভান তাকিয়ে দেখে সব মেয়েরা ওর দিকে তাকিয়ে আছে, শুধু একটা মেয়ে ওর দিকে না তাকিয়ে বই দিয়ে মুখ ঢেকে রেখেছে। ইভান বুড়ো কুচকে কথার দিকে তাকিয়ে তারপর কথার দিকে এগিয়ে যেতে লাগলো। কথা বই মুখে দিয়ে রাখলেও বেশ ভালোই বুঝতে পারছে ইভান ওর দিকেই এগিয়ে যাচ্ছে। ইভান যত ওর দিকে এগোচ্ছে তত কথার বুকের মধ্যে থাকা কলিজাটা তার লাফানোর গতিও বাড়িয়ে দিচ্ছে। ইভান একদম কথার সামনে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাকে পর্যবেক্ষণ করছে। কেন যেন এই মেয়েটাকে ওর ভীষণ পরিচিত মনে হয়। এভাবে ইভানকে তাকিয়ে থাকতে দেখে কথার বুকের ভেতরটা
ধুকধুক করছে। ইভান কথাকে কিছু বলতে যাবে, এর মধ্যে কোথা থেকে শিলা চলে আসলো। শিলাও এই ভার্সিটির প্রফেসর। মিস্টার ইভান, এখানে কি করছেন? শিলার প্রশ্ন শুনে ইভানের বিরক্তিতে চোখ মুখ কুঁচকে গেল। দেখতেই তো পাচ্ছেন হাতে খাবার, আর ক্যান্টিনে মানুষ খেতেই আসে, নাচতে নয়, বলে গটগট করে চলে গেল। ইভানের উত্তর শুনে শিলা ফ্যাল করে ইভানের দিকে তাকিয়ে আছে। ও কি এমন বলেছে যাতে ইভান এমন করে কথা বলে গেল? আর ইভান এই শিলার উপর মহা বিরক্ত। যেদিন থেকে ভার্সিটিতে জয়েন করেছে সেদিন থেকে এই শিলা নামের ছোটখাটো মহিলা আতঙ্ক ওর পেছনে লেগেই আছে। ইভান যেখানেই যায় সেখানেই কোথা থেকে যে এই শিলা নামক আতঙ্কটা এসে হাজির হয় কে জানে। ইভান কড়া করে কিছু বলতেও পারছে না, কারণ শিলাও এই ভার্সিটির একজন প্রফেসর। তার উপর ইভান মাত্র কিছুদিন হলো এই কলেজে জয়েন করেছে, এর মধ্যেই কোনো ঝামেলা করতে চাইছে না। ইভান চলে যাওয়ার কথা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল।